Hello, everybody. Welcome to Swami Vivekananda Institute of Science and Technologies Academy of West Bengal Joint. তো আজকে আমরা চলে এসেছি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স নিয়ে। আজকে আমাদের টপিক অফ ইন্টারেস্ট হলো সারফেস কেমিস্ট্রি। তো এই চ্যাপ্টারটা কিন্তু প্রিভিয়াস ইয়ার রেসপেক্টে প্রচণ্ড ইম্পর্টেন্ট। এখান থেকে প্রতি বছর প্রচুর প্রচুর জিজ্ঞেস করা হয় কোয়েশ্চেন্স। তো তোমরা কিন্তু চ্যাপ্টারটা অবশ্যই পড়ে যাবে। অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু দিস চ্যানেল যাতে নেক্সট টাইম থেকে এমনি প্রচুর ইনফরমেটিভ ভিডিও তোমাদের ফিডে আসতে থাকে অ্যান্ড ইউ গাইস কিপ অন লার্নিং অ্যান্ড স্টাডিং। তো চলো শুরু করা যাক আমাদের আজকে ভিডিও। তো যেমনই বললাম আজকে আমার টপিক কিন্তু হচ্ছে সারফেস কেমিস্ট্রি। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন আজকে, দ্য কোঅগুলেটিং power of electrolytes having iron sodium plus aluminium 3 plus and barium 2 plus for arsenic sulfide increase in the order। তো দেখো, কোঅগুলেটিং পাওয়ার যে জিনিসটা আছে এটা কিন্তু ডাইরেক্টলি ভ্যারি করে চার্জের সঙ্গে। ক্যাটায়ন হোক বা অ্যানায়ন, এটা কিন্তু চার্জ বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়ে। যেহেতু আমাকে এখানে পজিটিভ আয়ন বা ক্যাটায়ন দিয়ে দিয়েছে, কাজে এটা কিন্তু চার্জের সঙ্গে ডিরেক্টলি ভ্যারি করবে। Al3+, বেরিয়াম 2+, এবং সোডিয়াম প্লাস। তো অপশন হয়ে যাচ্ছে অপশন এ বা 1, যেটা এখানে দেওয়া আছে। এবং এই রুলটাকে বলে হচ্ছে হার্ডি স্কুলস রুল। বুঝতে পারলাম। চলো, বাট যেটা এই কোয়েশ্চেনের সঙ্গে একটা সংলগ্ন আমাদের ইন্টারেস্টিং টপিক আছে, সেটা হচ্ছে কোঅগুলেটিং কোঅগুলেটিং নাম্বার। সেটাকে বলা হচ্ছে কোঅগুলেটিং ভ্যালু বা নাম্বার, যাই বলছো তুমি বলতে পারো। কোঅগুলেটিং ভ্যালু। এবং যেটা স্টুডেন্টরা মানে প্রবলেম করে যে কোঅগুলেটিং ভ্যালু আর পাওয়ারটা কিন্তু সেম জিনিস নয়। সেম তো নয়, এই দুটো অন দ্য কন্ট্রারি সম্পূর্ণ অপোজিট জিনিস। মানে কোঅগুলেটিং ভ্যালু আর কোঅগুলেটিং পাওয়ার কিন্তু পুরোপুরি অপোজিট জিনিস। ঠিক যেমন কোঅগুলেটিং পাওয়ারটা ডাইরেক্টলি ভ্যারি করে চার্জের সঙ্গে, এই জিনিসটা কিন্তু ইনভার্সলি ভ্যারি করে চার্জের সঙ্গে। এবারে এই কনসেপ্টটার মানে কি, এই জিনিসটার মানে কি এবং ডিফারেন্সটা কি দেখো। আমার এই একটা Al3+ ক্যান ইন্টারাক্ট উইথ থ্রি হ্যালাইড। আমি যদি ধরলাম এক্স মাইনাসটা একটা হ্যালাইড বা একটা নেগেটিভলি চার্জ স্পিসিস। তো একটা Al3+ তিনটে হ্যালাইডের সঙ্গে বা নেগেটিভলি চার্জ স্পিসিসের সঙ্গে ইন্টারাক্ট করতে পারে। সিমিলারলি এনএ প্লাসটা করবে কিন্তু শুধুমাত্র একজনের সঙ্গে, এবং বেরিয়াম 2+টা করবে দুজনের সঙ্গে। তাহলে আমাকে একটু ভেবে বলো যে পাওয়ারটা এখানে কার বেশি? অ্যালুমিনিয়াম অবশ্যই বেশি, কারণ একা অ্যালুমিনিয়াম একা একজন তিনজনের সঙ্গে খেলে দিচ্ছে। এবং সোডিয়ামেরটা অবশ্যই কম, কারণ সোডিয়াম 1:1 খেলতে পারছে। বাট ভ্যালু মানে কি দেখো, এখানে তিনটে এখানে তিনটে এক্স মাইনাসকে নেওয়ার জন্য আমার একা একটা অ্যালুমিনিয়াম কিন্তু এনাফ। বাট এখানে এখানে এক একটা এক্স ফর 1x- আমার লাগছে একটা সোডিয়াম প্লাস। মানে যদি আমি এখানে দিতাম তিনটে এক্স মাইনাস, আমার লাগতো কিন্তু তিনটে সোডিয়াম প্লাস। মানে কি, যার চার্জ যত কম তার তত বেশি অ্যামাউন্টে লাগছে, বা তার কোঅগুলেটিং ভ্যালু অতটা বেশি। মানে এই দুটো টার্ম কিন্তু অপোজিট, এটা কিন্তু গুলিয়ে ফেলো না। চলো, next question. The migration of dispersion medium under the influence of electric potential is called electroosmosis. The student অনেক সময় প্রবলেম করে electroosmosis আর electrophoresis এর মাঝখানে। electroosmosis হচ্ছে মুভমেন্ট অফ দি ডিসপারশন মিডিয়াম বা ডিএম, যেটাকে আমরা কম্পেয়ার করতে পারি সলভেন্টের সঙ্গে। আর ইলেকট্রোফোরেসিস হচ্ছে মুভমেন্ট অফ দি ডিসপার্সড ফেজ, যেখানে কম্পেয়ার করতে পারি সলিউটের সঙ্গে। বুঝতে পারলাম। যদি আমাকে এখানে দিত মুভমেন্ট অফ দি ডিসপার্স ফেজ বা সলিউট বা কোলয়েড, তুমি যাই বলে থাকো, সেক্ষেত্রে বলবো ইলেকট্রোফোরেসিস। আর যদি মুভমেন্টটা হয় ডিসপার্স মিডিয়ামে, সেটা বলবো হচ্ছে আমরা ইলেকট্রো অসমোসিস। এই দুখানা টার্মের ডিফারেন্স কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। চলো, নেক্সট কোয়েশ্চেন। এটা দেখো, এটা একটা খুব ভালো কোয়েশ্চেন। দেখো, এখানে বলেছে সল এ। তো সল এতে কারা কারা আছেন?
সল এতে কারা কারা আছে, BaCl2 আর KCl। এবার এখানে আমার অ্যানায়নটা কি, Cl মাইনাস, এখানে অ্যানায়নটা কি, Cl মাইনাস। যেহেতু এই দুখানেতেই আমার অ্যানায়নটা সেম, অ্যানায়নটা সেম, ওই জন্য এটাকে বলবো হচ্ছে আমি নেগেটিভ সল। বুঝতে পারলাম? এটা হচ্ছে এই টাইপের কোয়েশ্চেন করার ট্রিক, যেটা আমি আজকে তোমাদের এখানে এই ক্লাসে বলে গেলাম। এবার দেখো, এই যে সল্ট টুটা দিয়েছে এখানে, সোডিয়াম সালফেট, সোডিয়াম ব্রোমাইড, এই দুটোর মধ্যে কমন কি আছে ভাই? কমনটা হচ্ছে সোডিয়াম আয়ন বা ক্যাটায়নটা। তাহলে এই সলটা কি হবে? তাহলে আমাদের এই সলটা হবে পজিটিভ সল। and আমাদের আনসার হচ্ছে অপশন 1 বা অপশন এ, সল এ ইজ নেগেটিভলি চার্জ and সল বি ইজ পজিটিভলি চার্জড। দেখো, ও অপশন 3 দিয়েছে আমাকে এখানে, সল এ ইজ পজিটিভলি চার্জ, সল বি ইজ নেগেটিভলি চার্জ। হ্যাঁ, সল ইজ নেগেটিভ, ইজ a নেগেটিভ সল, পজিটিভ চার্জ। হ্যাঁ, এখানে একটু সমস্যা হয়ে গেছে অপশনের সঙ্গে। এখানে অপশন 1টা কারেক্ট, এখানে সল এ ইজ নেগেটিভলি চার্জ, বাট এখানে দিয়েছে এরা সল এ ইজ নেগেটিভলি চার্জ, জিনিসটা সেম ঠিকই দিয়েছে, সল ইজ পজিটিভলি চার্জড, যেটা আমিও বললাম, সল বি ইজ পজিটিভলি চার্জড, বাট এখানে এটা কিটা ভুল দিয়ে দিয়েছে, কিটা এখানে দিয়েছে আনসার 3। একটু ভুল হয়ে গেছে এখানে, চলো সমস্যা নেই, কনসেপ্ট বুঝতে পারলে তাহলেই হবে। চলো নেক্সট দেখা যাক। স্মোক ইজ অ্যান এক্সাম্পল অফ, স্মোক ইজ অ্যান এক্সাম্পল অফ সলিড ডিসপার্সড ইন গ্যাস, সলিড ডিসপার্সড ইন গ্যাস। বুঝতে পারলাম? এগুলো কিন্তু কনসেপচুয়াল নয়, এই কয়েকটা কিন্তু খুচখাচ আমাদের মেমোরি বেস কোয়েশ্চেন চলে আসে, এটা কিছু করার নেই। বাট যেগুলো আমাদের কনসেপচুয়াল পার্ট, সেগুলো আমাদের মন দিয়ে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে। নেক্সট কোয়েশ্চেন। নাও দিস ইজ a good question. According to Friendlich adsorption isotherm, which of the following is correct? দেখো, ফ্রেন্ডলিচের যে আইসোথার্মটা আছে, ওর যেই ইকুয়েশনটা আছে, দেখতে কিন্তু অনেকটা এরকম, x by m is equal to k into p to the power 1 by m। এবার এই x by m টাকে আমরা লিখি হচ্ছে অ্যাজ থিটা। এর x টা কি বস্তু আর m টা কি বস্তু? x টা হচ্ছে মাস অফ অ্যাডসরবেট আর m হচ্ছে মাস অফ অ্যাডসরবেন্ট। এবার অ্যাডসরবেন্ট আর অ্যাডসরবেট কি বস্তু? অ্যাডসরবেন্টটা হচ্ছে যেই সারফেসটার উপরে অ্যাডসর্পশন হচ্ছে, আর অ্যাডসরবেট হচ্ছে যে জিনিসটা অ্যাডসর্ব হচ্ছে। এটাকে বলতে পারি হচ্ছে, আমরা ধরে নাও সাবস্টেন্স বললাম, আর এটাকে বললাম সারফেসটা। তো থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই এম ইজ ইকুয়াল টু কে ইন্টু পি টু দি পাওয়ার 1 বাই এন। এবারে ফর ইনিশিয়াল স্টেজের জন্য যখন জাস্ট শুরু হচ্ছে অ্যাডসর্পশনটা, n is equal to 1 বা theta is equal to x by m is equal to k into p। এবার যেখানে k is a constant, তো k টাকে সহলে কিন্তু আমরা এখানে একটা পেয়ে যাব proportionality constant, যেহেতু k টা একটা constant itself, তো k টাকে সহলে we are getting a directly varying sign। এটা হচ্ছে ইনিশিয়াল স্টেজের জন্য। আর যত আমি এগোবে, তো এটা আমরা পেয়ে যাবো হচ্ছে থিটা উইল বি ইকুয়াল টু এক্স বাই এম ভ্যারিং অ্যাজ পি টু দি পাওয়ার 1 বাই এম, যেটা আমি এখানে লিখেছি। অ্যান্ড টুয়ার্ডস দি লেটেস্ট স্টেজ অফ দি প্রসেস, যখন প্রসেসটা প্রায় শেষের দিকে চলে এসছে, তখন কিন্তু এই পাওয়ারটা আমার কমে হয়ে যাবে হচ্ছে পি টু দি পাওয়ার 0, বা ওটা প্রেশারের সময় কিন্তু ইনভ্যারিয়েন্ট হয়ে যাবে। মানে অল অফ দ্য অ্যাবাভ আর কারেক্ট ফর ডিফারেন্ট স্টেজেস অফ প্রেশার। বুঝতে পারলাম? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। Which of the following is incorrect regarding physisorption? আর দেখো, এটা মানে কি ফিজিক্যাল অ্যাডসর্পশন। ফিজিসর্পশন মানে হচ্ছে ফিজিক্যাল অ্যাডসর্পশন। আমরা যারা সবাই পড়েছি যে অ্যাডসর্পশন দু রকমের হয়, একটা কেমিক্যাল অ্যাডসর্পশন, একটা ফিজিক্যাল অ্যাডসর্পশন। তো
ফিজিক্যাল বলো বা কেমিক্যাল বলো, দুজনের জন্যই কিন্তু ফিজিক্যাল বা কেমিক্যাল যাই বলে নাও, ফিজিক্যাল বা কেমিক্যাল যাই বলে নাও, এই ক্ষেত্রে অবশ্যই প্রকাশ ফিজিক্যাল, যেহেতু আমাকে এখানে বলে দিয়েছে। বাট এই দুগুণের ক্ষেত্রে কিন্তু ডেল্টা এইচটা আমার নেগেটিভ হয়। ঠিক আছে, ফিজিক্যালের ক্ষেত্রে ভ্যালুটা অনেকটা লো হয়, মানে ডেল্টা এইচ মডটা ইজ অনেকটা লো হয়, কারণ এখানে শুধুমাত্র আমাদের ভ্যান্ডাবল ফোর্স কাজ করে, কোনো রকম কেমিক্যাল ফোর্সের এখানে ইনভলভমেন্ট নেই, কোনো রকম কেমিক্যাল ফোর্স বলবো না, কোনো রকম কেমিক্যাল বন্ড এখানে ইনভলভমেন্ট নেই, কোনো রকম কেমিক্যাল বন্ড এখানে তৈরি হচ্ছে না, ইজ কমপ্লিটলি কম্পোজ অফ ভ্যান্ডাবল ফোর্সেস। কাজে এই জন্য ডেল্টা এইচ যে মড ভ্যালুটা এটা অনেক কম, বাট নেগেটিভ ভ্যালু। কাজেই লোটা কারেক্ট হলেও কিন্তু এটা ভুল, ওটা নেগেটিভই হবে। চলো দেখা যাক। অ্যান্ড ফর কেমিক্যাল অ্যাডসর্পশন এই ডেল্টা এইচটা কিন্তু হাই। চলো নেক্সট কোয়েশ্চেন। The gold numbers of positive colloids A, B, C, and D are 0.5, 0.01, 0.10, and 0.005. তো যেটা এখানে এরা পরিষ্কার করে লিখে দিয়েছে যে প্রোটেক্টিভ নেচার কিন্তু গোল্ড নাম্বারে ইনভার্সলি ভ্যারি করে, কাজে অর্ডারটা হবে কিন্তু অর্ডার নাম্বার সি। বাট এটা আমার দেখার বিষয় নয়, আমাদের দেখার বিষয় হলো যে গোল্ড নাম্বার জিনিসটা অ্যাকচুয়ালি কি, কনসেপ্টটা কি। চলো লেটস গো ইনটু দি কনসেপ্ট। ধরো আমাদের কাছে এমনি একটা বিকার আছে, সেই বিকারের মধ্যে আমাদের আছে হচ্ছে একটা গোল্ড সল্ট, তার আছে একটা গোল্ড সল্ট। বেশ, এবার এই বিকারটার মধ্যে আমরা দিচ্ছি হচ্ছে 1 ml অফ 10% NaCl সলিউশন। এটা কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু, 1 ml অফ 10% NaCl সলিউশন, আমাদের যাবতীয় হিসেব কিন্তু এর রেসপেক্টেই হবে, 1 ml অফ 10% NaCl সলিউশন। তো আমি যখনই একটা সলের মধ্যে বা একটা কোলয়েডাল সিস্টেমের মধ্যে আমি কিন্তু যেই মুহূর্তে একটা ইলেকট্রোলাইট দেব, সেই মুহূর্তে কিন্তু কি হয়ে যাবে, সেই মুহূর্তে আমার পুরো কোলয়েডাল সিস্টেমটা কিন্তু কোয়াগুলেট করে যাবে বা প্রেসিপিটেট বা পিপিটি যেটা আমি শর্টে বলি পড়ে যাবে। বাট 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 টু মেক শিওর, যে এই পিপিটিটা না পড়ে, টু মেক শিওর যে আমাদের ইলেকট্রোলাইট ঢালার পরেও আমাদের কোলোডাল সিস্টেমটা কোয়াগুলেট না করে বা পিপিটি না পড়ে, ওই জন্য এখানে কিন্তু আমরা অ্যাড করে থাকি কিছু অ্যামাউন্ট অফ প্রোটেক্টিভ সল, কিছু অ্যামাউন্ট অফ প্রোটেক্টিভ সল্ট। ঠিক আছে, এবার যতটা মিনিমাম অ্যামাউন্ট অফ প্রোটেক্টিভ সল্ট দিলে, আমার পিপিটি পড়াটা বন্ধ হবে, সেই মিনিমাম নাম্বারটাকে কিন্তু বলে, সেই মিনিমাম নাম্বারটাকে কিন্তু বলে গোল্ড নাম্বার। বুঝতে পারলাম, মিনিমাম নাম্বারটাকেই বলে গোল্ড নাম্বার। মানে আমার যদি প্রোটেক্ট করার জন্য অনেকটা প্রোটেক্টিভ সল লাগে, তার মানে তার গোল্ড নাম্বার কিন্তু অনেকটা বেশি হবে। এবার যদি আমাকে প্রোটেক্ট করার জন্য একটা বেশি খরচা করতে হয়, তার মানে কি সে একটা গুড প্রোটেক্টর নয়। আমাকে যদি কেউ কম খরচায় কম অ্যাপ্লাই করাতে ভালো দিতে পারে প্রোটেকশন, তার মানে সে একটা গুড প্রোটেক্টর। বুঝতে পারলাম, তার যত বেশি খরচা হচ্ছে তার গোল্ড নাম্বার তত বেশি, আর যত বেশি খরচা হচ্ছে মানে তার প্রোটেক্টিং পাওয়ার তত কম। মানে কি গোল্ড নাম্বার আর প্রোটেক্টিং পাওয়ার কিন্তু ইনভার্সলি ভ্যারি করে, যেটা আমরা এখানে এই বক্সটার মধ্যে যেটা আমি এক্ষুনি করলাম সেখানে দেখতে পাচ্ছি খুব পরিষ্কারভাবে। কাজেই আমাদের আনসার হচ্ছে অপশন নাম্বার সি। চলো যাওয়া যাক নেক্সট কোয়েশ্চেনে। ল্যাংমুইর মডেল অফ অ্যাবজর্পশন অফ আ গ্যাস অন আ সলিড সারফেস। এবার এই ল্যাংমুইরে কিন্তু একটা ইকুয়েশন আছে, এটা আমাদের জানতে হবে। সেটা কি, থিটা যেটা আমরা এক্ষুনি পড়লাম ইজ ইকুয়াল টু এক্স বাই এম ইজ ইকুয়াল টু কেপি বাই 1 + কেপি, যেখানে পি হচ্ছে প্রেশার, যাদের বলার অপেক্ষা রাখছে না, আর কে হচ্ছে অ্যাবজর্পশন কনস্ট্যান্ট। বুঝতে পারলাম, বুঝতে পারলাম। বেশ, তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে থিটা ইজ ডাইরেক্টলি ভ্যারিং উইথ প্রেশার। বুঝতে পারলাম দেখো। এবার এই ল্যাংমুইরের ব্যাপারে আমাদের কিন্তু আরো একটা জিনিস জানতে হবে, যে এটা কিন্তু শুধুমাত্র
ফিজিক্যাল অ্যাডসর্পশনের ক্ষেত্রেই প্রযোজ্য। আর এটা কিন্তু মোনোলেয়ার, এটা কিন্তু মোনোলেয়ার। মানে ধরো আমাদের এমনি একটা সারফেস করা আছে যার উপরে আমাদের অ্যাডসর্পশনটা হচ্ছে, তার উপরে এমনি একটা লেয়ার অফ অ্যাডসর্বেট বসে গেছে, এটা হচ্ছে মোনো লেয়ার বা সিঙ্গেল লেয়ার। আর যদি তুমি বলো তুমি এটার উপরে আর একটা লেয়ার বসাবে, সম্ভব না। এটা অলওয়েজ একটা লেয়ারই ফর্ম করতে পারবে। তো সেই জন্য এটাকে আমরা বলি হচ্ছে অনলি মোনো লেয়ার ইজ পসিবল। বুঝতে পারলাম? বুঝতে পারলাম। আর এখানে কিন্তু যত বেশি আমি প্রেশার বাড়াবো তত বেশি আমার অ্যাডসর্পশন ভালো হবে। আর এই ইন্ডিপেন্ডেন্ট তো ভাই এটা একেবারেই নয়, দেখে আমাদের বাদ দিয়ে দিতে হবে। বুঝতে পারলাম? বুঝতে পারলাম। চলো, অপশন 4 কি বলছে? দ্য রেট অফ ডিসোসিয়েশন অফ অ্যাডসর্বড মলিকিউলস ফ্রম দ্য সারফেস ডাজ নট ডিপেন্ড অন সারফেস কভার। অবশ্যই না, এরা ডিপেন্ড করছে। ডিপেন্ড করছে কারণ দেখো, কারণ দেখো, সাপোজ আমাদের আগে এমনি 10খানা ফাঁকা জায়গা ছিল, 4টে ফাঁকা জায়গা ছিল যেখানে আমাদের বাইরে থেকে পার্টিকেলগুলো এসে বসবে। একটা বসলো, দুটো বসলো, তিনটে বসলো এবং চারটে বসলো। তো এগুলো কিন্তু আমাদের আবার কি করতে পারে? বেরিয়ে যেতে পারে, বেরিয়ে যেতে পারে, বেরিয়ে যেতে পারে। এবার দেখো যখন ঢুকছে তখন ঢুকাটা কার উপর ডিপেন্ড করছে? আমাদের কতগুলো ফাঁকা স্পট আছে। আমার যতগুলো ফাঁকা স্পট থাকবে, আমার কাছে 3টে ফাঁকা স্পট আছে, আমার কাছে 3খানা ঢুকতে পারবে। এখন 2খানা ফাঁকা স্পট, 2খানা ঢুকতে পারবে। একটা ফাঁকা মানে 1খানা ঢুকতে পারবে। মানে আমাদের ফাঁকা স্পটটা কিন্তু ক্রমশ কমতে থাকছে। মানে ওভার দ্য পিরিয়ড অফ টাইম আমাদের কিন্তু অ্যাডসর্পশনটা কমতে থাকবে। বেশ, বুঝতে পারলাম। এবারে ডিসঅপশন মানে যেটাকে এরা বলেছে হচ্ছে ডিসোসিয়েশন, যেটাকে এরা বলেছে হচ্ছে ডিসোসিয়েশন। ঠিক আছে, এটা মানে কি ডিসঅপশন বা বেরিয়ে যাওয়া। এখানে যদি আমি মন দিয়ে দেখি, যে এখানে আমি মন দিয়ে দেখি, এখানে আমার 4টে স্পটে কিন্তু পার্টিকেল আছে, কারণ 4টেই বেরোতে পারে। ধরো আমার একটা বেরিয়ে গেল, ধরো আমার এখান থেকে একটা বেরিয়ে গেল, এবার কটা বেরোতে পারে? 3টে বেরোতে পারে। এবার কটা বেরোতে পারে? 2টো বেরোতে পারে। আর একটা বেরিয়ে গেল, কটা বেরোবে? একটা বেরোবে। এবার কিন্তু আর বেরোনোর জন্য কেউ বাকি নেই। মানে ঢোকা এবং বেরোনো দুটোই কিন্তু ডিপেন্ড করছে আমার নাম্বার অফ সারফেস এরিয়া পসিবল বা অ্যামাউন্ট অফ সারফেস এরিয়া অ্যাভেলেবেল। যতটা সারফেস এরিয়া অ্যাভেলেবেল হবে অত বেশি আমার অ্যাডসর্পশন হবে। আর যত বেশি আমার মানে আহ, থাকবে পার্টিকেল প্রেজেন্ট, তো তত বেশি কিন্তু আমার ডিসঅপশন হওয়ার ক্ষমতাটাও বাড়বে। বুঝতে পারলাম? চলো, এটা পুরোটা কিন্তু একটা স্ট্যাটিস্টিক্যাল ব্যাপার, কেমিস্ট্রি সে অর্থে খুব একটা কিছু নেই। চলো নেক্সট কোয়েশ্চেন। হ্যাঁ, দ্য ভলিউম অফ কোলয়েডাল পার্টিকলস কম্পেয়ার টু আ ট্রু সলিউশন। এবার দেখো, ট্রু সলিউশন আর কোলয়েডাল পার্টিকেল, এই দুটোর মধ্যে কিন্তু আমাদের ডিফারেন্সটা বুঝতে হবে। দেখো এই দুটো কিন্তু খুবই একটা সিম্পল জিনিস। যেমন ধরো আমি যদি একটা আহ, জলের বিকার নিই, আমি একটা জলের গ্লাস নিই, তার মধ্যে আমি ধরো নুন গুললাম, তার মধ্যে আমি ধরো নুন গুললাম, তো তুমি কি নুনটাকে দেখতে পাবে? পাবে না, ও মিশে গেছে। মানে ওটাকে বলবো হচ্ছে আমরা একটা ট্রু সলিউশন, একটা ট্রু সলিউশন। মানে সেই নুনটার জায়গায় যদি তুমি তার মধ্যে কিছু মাটির মানে ধরো না কিছু গুলি ফেললে বা মার্বেল ফেললে, যেটা তোমরা বাচ্চা বাচ্চা অনেকেই খেলেছো, সেক্ষেত্রে কি হবে? সেটাকে তুমি জলের মধ্যে পরিষ্কার হয়ে দেখতে পাবে। তার মানে কি, যেই জিনিসটা পুরোপুরি গলে যাচ্ছে ওটা অনেক বেশি হোমোজিনিয়াস, যেটা পুরোপুরি গলছে না ওটা অতটা হোমোজিনিয়াস নয়, বাট অনেকটা বেশি টুয়ার্ডস হেট্রোজিনিয়াস চলে যাচ্ছে। মানে কি, আমার পার্টিকেলটা যত বেশি ফাইন হবে ওটাকে আমি বলবো হচ্ছে ট্রু সলিউশন বা ট্রু সল্ট। ট্রু সল্ট, যত আমার পার্টিকেল সাইজ বাড়বে সেটা কিন্তু চলে যাবে টুয়ার্ডস কোলয়েডাল সয়েল, কোলয়েডাল সল, সরি সয়েল বলে ফেললাম, কোলয়েডাল সল। আর যদি আমি পার্টিকেল সাইজ থেকে আরো বাড়িয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু পাবো হচ্ছে আমরা সাসপেনশন, পাবো হচ্ছে আমরা সাসপেনশন। বুঝতে পারলাম? বুঝতে পারলাম। ট্রু সলিউশনের ক্ষেত্রে পার্টিকেলের সাইজ হচ্ছে 1 থেকে 10 অ্যাংস্ট্রমের মাঝামাঝি, কোলয়েডালটা হচ্ছে অ্যারাউন্ড 1000 অ্যাংস্ট্রমের মাঝামাঝি। আর এটা কিন্তু হচ্ছে অনেক মানে বড় সাইজ, মোর দেন 2000 অ্যাংস্ট্রম। মানে ট্রু সলিউশন থেকে আমি যেই মুহূর্তে কোলয়েডালে যাচ্ছি আমার ভ্যালু কিন্তু 1000 টাইমস বেড়ে যাচ্ছে, বা অপশন সি।
বুঝতে পারলাম, খুব সিম্পল জিনিস, কোনো চাপ খাওয়া ব্যাপার নেই, এখানটা কিন্তু নেই। অপশন 10, sorry, question 10. Question 10. The dispersed phase in a colloidal iron hydroxide and colloidal sol is positively and negatively charged respectively, is not correct. চলো, এটা আমি এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা একটা আমাদের গোল্ডেন রুল। যেই মুহূর্তে আমরা দুখানা সলকে মিক্স করব, যেই মুহূর্তে আমরা, এটা বলেছে নট কারেক্ট, ইনকারেক্ট বলেছে, হ্যাঁ? মানে কি, আমরা যেই মুহূর্তে দুখানা সলকে মিক্স করব, বা যেই মুহূর্তে আমরা একটা সলের মধ্যে একটা ইলেকট্রোলাইট দেব, যেই মুহূর্তে একটা দুটো সলকে মিক্স করব বা একটা সলের মধ্যে ইলেকট্রোলাইট দেবো, সেই মুহূর্তে কি হবে, আমার প্রেসিপিটেট হয়ে যাবে, প্রেসিপিটেট ডাউন করে যাবে, বা কোয়াগুলেট হয়ে যাবে, বা কোয়াগুলেট হয়ে যাবে, মানে it obviously has a effect. কাজে অপশন সি which says no effect is obviously wrong. চলো নেক্সট যাওয়া যাক। এই যে হ্যাঁ, কোয়াগুলেশন takes place, অপশন সি is correct. নাম্বার 11, এনজাইম। তা তোমরা যারা বায়োলজি পড়ে এসছো, এরা মোটামুটি সবাই জানো যে এনজাইমের ব্যাপারে কিছু কয়েকটা জিনিস আমার জেনে রাখতে হবে, যে এনজাইম কিন্তু হেটেরোজিনিয়াস নয়, এনজাইম কিন্তু একটা হোমোজিনিয়াস ক্যাটালিস্ট। এবার হোমোজিনিয়াস ক্যাটালিস্ট মানে কি? হোমোজিনিয়াস ক্যাটালিস্ট মানে হচ্ছে যেখানে আমার ক্যাটালিস্ট আর সাবস্ট্রেটটা সেম ফেজে আছে, সেম বা সেম ফিজিক্যাল স্টেটে আছে, যদি আমাকে আরো লেম্যানের ভাষায় বলতে হয়। বুঝতে পারলাম। তো এনজাইম প্রসেস ইজ অলওয়েজ আ হোমোজিনিয়াস ক্যাটালিসিস প্রসেস। আর এনজাইম প্রসেস কিন্তু অবশ্যই টেক্স প্লেস অ্যাট আ ভেরি অপটিমাম কন্ডিশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার। ওটা অবশ্যই সাবস্ট্রেট স্পেসিফিক। তো তোমরা যারা বায়োলজি পড়েছো, আমি আশা করছি তোমাদের বায়োলজি খুব ভালো, তোমরা এটা বুঝতে পারবে যে একটা এনজাইম একটা প্রসেসকে স্পিড আপ করে বা হতে হেল্প করে। আমি যদি মনে করি আমার এনজাইম এ দিয়ে একটা প্রসেস হচ্ছে এ, সেই এনজাইম এ দিয়ে কিন্তু প্রসেস বিটা হবে না, বা এনজাইম বি দিয়ে হয়তো প্রসেস বিটা হয়, এনজাইম বি দিয়ে কিন্তু প্রসেস এটা হবে না, মানে ইট ইজ ভেরি সাবস্ট্রেট স্পেসিফিক। বুঝতে পারলাম। আর অবশ্যই এনজাইমের যে মেকানিজমটা হয় ওটাকে বলে হচ্ছে লক অ্যান্ড কি মেকানিজম, লক অ্যান্ড কি মেকানিজম, বা ওটাই কিন্তু, এই লক অ্যান্ড কি মেকানিজমটা কিন্তু ইজ অ্যানাদার টার্ম ফর ওয়েল ডিফাইন্ড অ্যাক্টিভ সাইটস, ওয়েল ডিফাইন্ড অ্যাক্টিভ সাইটস। মানে কি, মানে কি, ধরো একটা এনজাইম আছে, ধরো এটা একটা এনজাইম, এই এনজাইমের মধ্যে কিন্তু, শুধু এইটুকু জায়গায় কিন্তু অ্যাক্টিভ, শুধু এইটুকু জায়গায় কিন্তু অ্যাক্টিভ, এর বাইরে কিন্তু কিছু অ্যাক্টিভ নয়। যদি আমার সাবস্ট্রেটটাকে এসে বসতে হয়, ওকে কিন্তু এখানেই বসতে হবে। লক এন্ড কেন বলছি দেখো, লক এন্ড কি বলা হচ্ছে, কারণ একটা তালার একটাই চাবি হয়, আর তোমার কাছে মাস্টার কি থাকলে আলাদা ব্যাপার, বাট একটা তালার কিন্তু একটাই চাবি হয়। মানে কি, এই একটা স্পটে কিন্তু বা একটা অ্যাক্টিভ সাইডে কিন্তু একটা সাবস্টিটিউট বসতে পারবে, কাজে এটাকে বলা হয় লক এন্ড কি মেকানিজম, বা অর্থাৎ দিস প্রসেস গোজ থ্রু ওয়েল ডিফাইন্ড অ্যাক্টিভ সাইটস। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। এটা হচ্ছে আমাদের গোল নাম্বারের কোশ্চেন, যেটা আমরা একটু আগে পড়ছিলাম, যে 1 ml of 10% NaCl সলিউশন দিয়ে আমাদের পিপিটি বা কোয়াগুলেট হয়ে যাচ্ছে, সেটাকে আটকানোর জন্য আমরা দিচ্ছি হচ্ছে 0.025 গ্রাম অফ স্টার্চ, 0.025 গ্রাম অফ স্টার্চ, যেটা কিনা ইজ ইকুয়াল টু 25 মিলিগ্রাম অফ স্টার্চ। তো এটাই কিন্তু স্টার্চের গোল নাম্বার বা অপশন সি। কিচ্ছু হামরি না, আমাকে জাস্ট এই নাম্বারটা মাথায় রাখতে হবে, 1 ml অফ 10% NaCl সলিউশন। কি মনে রাখতে হবে, 1 ml অফ 10% NaCl সলিউশন। বুঝতে পারলাম। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। নাম্বার 30, নাও নাম্বার 13 লুকস প্রিটি ইন্টারেস্টিং। ফ্রেন্ডলিউইচ আইসোথাম, আমরা ফ্রেন্ডলিউইচের গ্রাফটা কিন্তু আগেই পড়ে নিয়েছি। দেখুন, ফ্রেন্ডলিউইচের ক্ষেত্রে যেটা আমরা পড়েছি সেটা হলো থিটা ইজ ইকুয়াল টু
x by m is equal to k to the power k into p to the power 1 by n। এখন আমি তোমাদের বলেছি আগে যে বিভিন্ন রিয়াকশনের ফেজে বা রিয়াকশনের বিভিন্ন স্টেজে বা প্রেশারের বিভিন্ন স্টেজে এই যে পি এর যে পাওয়ারটা আছে ওটা চেঞ্জ হতে থাকে, বাট আমরা ওটাকে অপটিমাল ভাবে পাওয়ার 1/n ধরে নিই অ্যাজ ফর অপটিমাম কন্ডিশনস। তো আমরা যদি দুদিকে লগ নিয়ে নিই, তোমরা ম্যাথসে খুব ভালো, কদিন পর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দেবে। তো ইউ গাইজ মাস্ট বি ভেরি অ্যাওয়্যার অফ দিস ভেরি বেসিক ম্যাথামেটিক্স। এটা স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনের ফর্মুলা কি? স্ট্রেট লাইনের ফর্মুলা কি? y is equal to mx plus c। দেখে নাও, এটাকে তুমি y ধরে নাও, এটাকে তুমি x ধরে নাও, তো এটা হয়ে গেল তোমার স্লোপ m, আর এটা হয়ে গেল তোমার ইন্টারসেপ্ট লগ কে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বুঝতে পারলাম, খুব সিম্পল জিনিস। নাম্বার 14, the process for both physics and chemistry is, both are endothermic, তো একেবারেই নয়, কারণ দুটোর প্রসেস কিন্তু এক্সোথার্মিক। যে কোনো রকম অ্যাবজর্পশন প্রসেস কিন্তু হয় এক্সোথার্মিক, যে কোনো রকম প্রসেস কিন্তু হয় এক্সোথার্মিক, এবং দুনের ক্ষেত্রে ডেল্টা জি কিন্তু লেস দেন 0 হয়। বুঝতে পারলাম, বুঝতে পারলাম। বাট এটা আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ফিজিক্স অপশন কিন্তু টেম্পারেচারের সঙ্গে ইনভার্সলি ভ্যারি করে, বাট কেমিক্স অপশন কিন্তু টেম্পারেচারের সঙ্গে ডিরেক্টলি ভ্যারি করে। এই একটা জিনিস কিন্তু তাকে মাথায় রাখতে হবে, কারণ দেখো যেটা আমি ভিডিওর প্রথম দিকে বলছিলাম যে কেমিস অপশনের ক্ষেত্রে কিন্তু আমার ওয়েল ডিফাইন্ড কিছু কেমিক্যাল বন্ডস তৈরি হয়, যে ওয়েল ডিফাইন্ড কেমিক্যাল বন্ড তৈরি হয়। এবার কেমিক্যাল বন্ড মানে কি? একটা রিয়াকশন হচ্ছে। এবার তোমরা সবাই ক্লাস 12-এর চ্যাপ্টার নাম্বার 4 কেমিক্যাল কাইনেটিক্স পড়ে এসছো, যেখানে তোমরা জানো যে একটা রিয়াকশন করতে গেলে আমাকে একটা এনার্জি ব্যারিয়ার ক্রস করতে হয়, যেটাকে বলে হচ্ছে থ্রেশহোল্ড এনার্জি, আর যার জন্য চাই হচ্ছে আমাদের একটা অ্যাক্টিভেশন এনার্জি। এবার এই অ্যাক্টিভেশন এনার্জি কোথা থেকে আসছে? এই অ্যাক্টিভেশন এনার্জি কিন্তু আমাদের আসছে হচ্ছে হিট থেকে বা থার্মাল এনার্জি থেকে, যেটাকে কিন্তু আমরা লিখতে পারি অ্যাজ কেবিটি। কেবি হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, টি টেম্পারেচার। চলো এইটা আমাদের না জানলেও হবে, এটা আমাদের না জানলেও হবে, জানার দরকার নেই খুব একটা। বাট এই অ্যাক্টিভেশন এনার্জি ক্রস মানে অ্যাচিভ করার জন্য বা এই থ্রেশহোল্ড এনার্জি ক্রস করার জন্য কিন্তু আমাদের একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি দিতে হচ্ছে, এবং এই সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জিটার জন্য কিন্তু আমাদের লাগে টেম্পারেচার। কাজেই কেমিস অপশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। আর ফিজিক্স অপশন, যেটা আমরা অলরেডি পড়ে এসেছি বেসিক্স অফ দিস চ্যাপ্টার সারফেস কেমিস্ট্রি, যে ফিজিক্স অপশনে কিন্তু প্রসেসটা ইজ ইনভার্সলি ভ্যারিং উইথ টেম্পারেচার। বুঝতে পারলাম? কেমন দেখো আমি বলেও দিচ্ছি একবার, যে ডেল্টা জি ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। এবারে এটা একটা অ্যাডসর্পশন প্রসেস, যেখানে আমরা গ্যাস মলিকিউলগুলো প্রথমে হাওয়াতে র্যান্ডম ঘুরছিল পাগলের মতন, সেটা একটা সারফেসের উপরে এসে থিতিয়ে বসে যাচ্ছে। তো তার জন্য আমরা কি বলতে পারি যে এই ডেল্টা এসটা কিন্তু নেগেটিভ, এটা অবশ্যই নেগেটিভ। তো এই নেগেটিভ নেগেটিভ মিলে কি হয়ে যাচ্ছে? পজিটিভ। বাট ডেল্টা জি কে তো আমাকে নেগেটিভ রাখতে হবে টু মেক দিস প্রসেস স্পন্টেনিয়াস। কাজেই যদি ডেল্টা জি কে আমাকে নেগেটিভ রাখতে হয়, তাহলে আমাকে চেষ্টা করতে হবে কি, যে এই ডেল্টা এইচ এর যে মড ভ্যালুটা, এটা টি ডেল্টা এস এর মডের থেকে অবশ্যই বেশি হয়। তো যদি এটা এখান থেকে বেশি করতে হয়, আমাকে চেষ্টা করতে হবে টেম্পারেচারটাকে আমি লো রাখি। মানে কি, টেম্পারেচার বাড়লে কিন্তু প্রসেসটা আমার স্পন্টেনিটির থেকে ক্রমশ দূরে চলে যাবে, প্রসেসটা কিন্তু আমাদের অত ভালো হবে না। বুঝতে পারলাম, অত ভালো হবে না। তো কাজেই ফিজিক্স অপশন ইজ ইনভার্সলি ভ্যারিং উইথ টেম্পারেচার, whereas কেমিস্ট্রি অপশন ইজ ভ্যারিং ডিরেক্টলি উইথ টেম্পারেচার। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট আমাদের এই চ্যাপ্টারটার, সারফেস কেমিস্ট্রি। চলো নেক্সট কোয়েশ্চেন আমাদের কি আছে দেখা যাক। হ্যাঁ, তো colloidal solutions can be purified by electrodialysis? Nothing as such, very simple question. Number 16, fog is a colloidal solution of liquid particles
ডিসপার্সড ইন গ্যাস। দেখো এগুলো কিছু থিওরিটিক্যাল কোয়েশ্চেন যেগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে, এখানে কনসেপ্টুয়াল কিন্তু খুব একটা কিছু নেই, এগুলো কমপ্লিটলি মেমোরি বেস কোয়েশ্চেন। তো যেগুলো কনসেপচুয়াল সেগুলো আমি অলরেডি তোমাদের কিন্তু বলে বলে এসছি, এবং কনসেপ্টের বাইরে গিয়ে যেগুলো সেই কোয়েশ্চেনগুলোর অ্যাডজয়নিং কনসেপ্ট মানে সেগুলোর লাগোয়া যে কনসেপ্টগুলো আছে আমি কিন্তু তোমাদের সেগুলো বলে বলে এসছি। তো আশা করবো ইট উইল বি হেল্পফুল ফর ইউ ইন ইউর আপকামিং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এক্সামিনেশন। চলো চলে যাচ্ছি আমাদের নেক্সট নাম্বার 17। নাম্বার 17 কি বলছে? ভ্যান্ডেবল ফোর্সেস আর রেসপন্সিবল ফর কেমিস অপশন। তাই কি? তাই কি? একেবারেই নয়। কারণ কেমিস অপশনের ক্ষেত্রে আমাদের হয় হচ্ছে ওয়েল ডিফাইন্ড কেমিক্যাল বন্ডস। বুঝতে পারলাম, ভ্যান্ডার ফোর্স কিন্তু হয় না। কাজে এ ইজ নট কারেক্ট অ্যান্ড হাই টেম্পারেচার ইজ ফেভারেবল ফর কেমিস অপশন। অবশ্যই ট্রু, আমরা একটু আগেই এটা পড়ে এলাম। কাজে আমাদের অপশন হয়ে যাবে হচ্ছে অপশন 4। বুঝতে পারলাম। চলো আমাদের নেক্সট কোয়েশ্চেন, এই যে হ্যাঁ অপশন 4 এটা বলেও দিয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন এবং আমাদের আজকে ক্লাসের লাস্ট কোয়েশ্চেন। ম্যাচ দ্য ফলোইং। খুব ইজি একটা জিনিস, সলিড ডিসপার্সড ইন লিকুইড হচ্ছে সল, যেটা কিন্তু আমরা অনেকক্ষণ ধরে নামটা বলে যাচ্ছি, সল সল সল। সো অপশন এ উইল বি অপশন নাম্বার 4, লিকুইড ডিসপার্সড ইন লিকুইড। ইমলশন বলে এটাকে, এবং এই দুখানা লিকুইড কিন্তু মিসেবল নয়। যেমন ধরো তেলে আর জলে, তো তেল আর জল মিক্স করলে কিন্তু মানে আমরা একটা ইমালসিফাইড একটা ইমালশন পাবো। মানে তেল আর জলটা কিন্তু মিক্স করে না, বাট তেল আর জলকে নিয়ে যদি তুমি মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে দাও কিন্তু মোটামুটি মিশে গিয়ে একটা ইমালশন তৈরি করবে। ওটা কিন্তু স্টেবল নয়, ওটা তুমি 2 মিনিট রেখে রেখে দাও, ওটা কিন্তু আবার আলাদা হয়ে যাবে, একটা আলাদা লেয়ার তেলের আর একটা আলাদা লেয়ার জলের। কাজেই লিকুইড ডিসপোজ ইন লিকুইড ইজ কল্ড আ ইমালশন। অপশন নাম্বার সি উইল বি গ্যাস ডিসপার্সড ইন লিকুইড উইল বি ফোম, আর লিকুইড ডিসপোজ ইন সলিড ইজ আ জেল, মানে আমাদের অপশন নাম্বার এ। তো বুঝতে পারলাম। তো আমরা কিন্তু মোটামুটি আজকের অনেকগুলো কোশ্চেন ডিসকাস করেছি আমাদের এই সারফেস কেমিস্ট্রি চ্যাপ্টারটার, এবং আমরা যদি দেখি আমরা কিন্তু মোটামুটিভাবে প্রত্যেকটা টপিককে ছুঁয়ে গেছি। আমরা কোঅর্ডিনেটিং পাওয়ার ছুঁয়ে গেছি, আমরা কোঅর্ডিনেটিং ভ্যালু ছুঁয়ে গেছি, যেটা কিন্তু সাধারণত আমরা কেউ পড়ি না। কোঅর্ডিনেটিং পাওয়ার এবং ভ্যালু দুটো কিন্তু আলাদা জিনিস, এবং দুটো যে চার্জের সঙ্গে ভিন্নভাবে রিয়াক্ট করে বা ভ্যারি করে সেটাও কিন্তু আমরা দেখতে পেলাম। আমরা ইলেকট্রোফোরেসিস দেখেছি, আমরা ইলেকট্রো অসমোসিস দেখেছি, আমরা দেখেছি একটা শর্টকাট ট্রিকও দেখেছি, তারপরে আমরা দেখেছি যে ফ্রেন্ড লুইচ অ্যাডসর্পশন আইসোটোপ দেখেছি, আমরা গোল নাম্বার নিয়ে পড়াশোনা করেছি, আমরা ল্যাঙ্গুয়েজ মডেল নিয়েও পড়াশোনা করেছি, এবং আমরা আরও যাবতীয় বেশ কয়েকটা জিনিস নিয়ে পড়াশোনা করলাম এবং বুঝলাম এবং শিখলাম। তো আশা করছি সবাই এটা তোমরা বুঝতে পেরেছো। দিস ক্লাস হ্যাজ বিন ইউজফুল টু ইউ অ্যান্ড হেল্পফুল ফর ইউ গাইস। তো চলো, বেস্ট অফ লাক ফর ইউর এক্সামস। টাটা, বাই বাই।